এক স্বপ্নের উড়ান থেকে মুখ থুবড়ে পড়ার স্বপ্ন। বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীত্বে দ্বিতীয় ইনিংসে তৈরি হলো আরও এক অবিশ্বাস্য আখ্যান। এবার সাফল্য নয়, ব্যর্থতার গর্ভে তলিয়ে যাওয়া। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 2006 সালে বিধানসভা ভোটে স্লোগান ছিল বামফ্রন্টের, ক্যাপ্টেন ক্রিকেট পাগল বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্য তখন স্বপ্ন দেখছে টাটাদের ন্যানো কারখানার, নন্দীগ্রামে কেমিক্যাল হাবের, আরও তথ্য প্রযুক্তি শিল্পের, আরও কর্মসংস্থানের। বিদেশি বিনিয়োগ, শিল্পের অগ্রগতি, নতুন নতুন বিনিয়োগ, নতুন নতুন রেকর্ড। রাজ্যের ভাবমূর্তির ক্রমশ বদলে যাওয়া। শিল্পায়নের গতিতে গুজরাট, আন্ধ্রকেও পেছনে ফেলে দিচ্ছে পশ্চিমবঙ্গ। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নের নাম, স্বপ্ন পূরণের এক কারিগরের নাম। 2006-এর বিধানসভা ভোটে স্বপ্নের জয়। 235 আসন পেল বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট। 2006 সালের 18ই মে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার দিনই রতন টাটার সঙ্গে সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির চুক্তিটা করে ফেললেন বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রামে কেমিক্যাল হাবের চুক্তি সালিমদের সঙ্গে, জিন্দালদের ইস্পাত কারখানা, মিৎসুবিশির আরো বিনিয়োগ। উল্টো সুরটা শোনা যাচ্ছিল আগে থেকেই। জমি অধিগ্রহণের বিরোধিতায় 2006-এর মে মাস থেকেই উত্তপ্ত হতে শুরু করল সিঙ্গুর। 2007-এর জানুয়ারিতে আগুন জ্বলল নন্দীগ্রামে। 2.5 মাস সেখানে ঢুকতে পারল না প্রশাসন। 14ই মার্চ গুলি চালালো পুলিশ। তারপর সিপিএম এর অপারেশন সূর্যোদয়। পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠল। 2006 থেকেই সিঙ্গুরের আন্দোলনের রাশ হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ভাঙচুর, 26 দিনের অনশন, সিঙ্গুরের লাগাতার অবস্থান। যোগফল উলট পুরাণ। 2007 সালেই বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন নন্দীগ্রামে কেমিক্যাল হাব হবে না। সিঙ্গুর থেকে প্রকল্প গুটিয়ে টাটারা চলে গেল 2008-এ। শিল্পায়নের স্বপ্ন ক্রমশ তলিয়ে যেতে থাকলো গাঢ় অন্ধকারে। মাওবাদীদের হামলায় অশান্ত, উত্তপ্ত, বিচ্ছিন্ন জঙ্গলমহল, আগুন পাহাড়েও সব জায়গায় মুখ থুবড়ে পড়ছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসন। 2008-এর পঞ্চায়েত ভোট থেকে শুরু হলো ভোট যুদ্ধেও হার। 2009-এর লোকসভা ভোটেও বিপর্যয় অব্যাহত। শেষ পর্যন্ত 2011-র বিধানসভা ভোটে পর্যুদস্ত বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট। মাত্র 62টি আসন পেল শাসক শিবির। যাদবপুরে হেরে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী হারলেন। প্রফুল্লচন্দ্র সেনের পর সেই নজির গড়লেন সালটা 1998। জন্ম নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দ্রুত বদলাতে শুরু করল রাজ্য রাজনীতির ছবি। প্রথমবারের জন্য কড়া বিরোধিতার মুখে পড়ল জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মমতার জনপ্রিয়তা। ক্রমশ এগিয়ে আসছে 2001, এগিয়ে আসছে বিধানসভা ভোট। হাওয়া বলছে রাজ্যে বদল অনিবার্য। হাওয়ার মোড় ঘোরাতে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস। 2000 সালের 5ই নভেম্বর বদলে গেল মুখ্যমন্ত্রী। জ্যোতি বসুর চেয়ারে বুদ্ধদেব ভট্টাচার্য। 24 বছরের পুরনো বামফ্রন্ট সরকারের জনপ্রিয়তায় তখন ভাটা পড়েছে। বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতাও কমছে। নানা অভিযোগ ভাসে বাম নেতাকর্মীদের সম্পর্কে। মুখ্যমন্ত্রী হয়েই ভ্যান রিকশায় চেপে বসলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গেলেন কুস্থির প্রত্যন্ত গ্রামে, ডাকাতদের হাতে আক্রান্ত 40টি পরিবারের কাছে। নিজের ভাষায় লিখতে শুরু করলেন ঘুরে দাঁড়ানোর কাব্য। বিধানসভা ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুলেছিলেন, এবার নয়তো নেভার।
হারা ম্যাচ জিতে ফিরে এলো বামফ্রন্ট সরকার, ক্যাপ্টেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1996 সালে বামফ্রন্ট পেয়েছিল 203টি আসন, 1977-এর পরে সবচেয়ে কম, 2001-এ আরো কম 196। তবু এ এক অত্যাশ্চর্য ঘুরে দাঁড়ানো। তারপর শুরু হলো সরকারের ভাবমূর্তি ফেরানোর কাজ। আশাহীনতার কালো মুছে দিয়ে আশার রামধনু আঁকার কাজ শুরু করলেন সাহিত্যে অনুরক্ত বুদ্ধদেব। আসি যাই মাইনে পায়ের বদলে স্লোগান উঠল ডু ইট নাও। লক্ষ্য হারিয়ে যেতে বসা কর্মসংস্কৃতি ফেরানো। জমির পাট্টা বিলি আর অপারেশন বর্গার সাফল্যের স্মৃতিতে আটকে থাকা ছেড়ে বাম সরকারের মুখ শিল্পায়নের দিকে ঘোরালেন বুদ্ধদেবী। 90-এর দশকের শুরুতে দেশ জুড়ে আর্থিক সংস্কার চালুর পর 1994 সালে রাজ্যের নিজস্ব শিল্পনীতি চালু হয়। তাতে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোনো শুরু হয়েছিল। শিল্পায়নের গতি বাড়াতে বদ্ধপরিকর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েই হাল ধরলেন। বুদ্ধদেবের প্রথম ইনিংসে 2003 সালে এলো তথ্য প্রযুক্তি নীতি। 2001 থেকে 2005-এর মধ্যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিকাশ হলো 70%। তরুণ প্রজন্মের মনে কর্মসংস্থানের মন মাতানো নতুন হাওয়া। উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি বলেন, দেশের সেরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইনফোসিসের মোহনদাস পায়ের মন্তব্য, 19 শতকের মতো 21 শতকেও দেশের রেনেসাঁ শুরু হবে কলকাতা থেকেই। রাজনৈতিক লাভের জন্য কৃষি নিয়ে অহেতুক আবেগ না দেখিয়ে বুদ্ধদেব প্রশ্ন তুললেন, কৃষকের ছেলে কৃষকই হবে? তার সাফ কথা, শিল্প ছাড়া গতি নেই। সামনে এলো নতুন ধারণা, ল্যান্ড ব্যাংক। রাজ্যে ছোট জোতের জমি বেশি, সেখানে শিল্পায়নের জন্য জমি পেতে ল্যান্ড ব্যাংক অপরিহার্য। হতাশার চর ছেড়ে আবার ভরা গাঙে তরি ভাসাচ্ছে রাজ্য। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্ন দ্রষ্টা। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নের ফেরিওয়ালার নাম। ব্র্যান্ড বুদ্ধকে সামনে রেখেই 2006 সালে ভোট যুদ্ধে বামফ্রন্ট সরকার। পতনের পথ ছেড়ে বামফ্রন্ট সরকার তখন ফের উড়ানের পথে। তিনিই চুম্বক। যখন ক্ষমতায় ছিলেন তখন যেমন, যখন সিংহাসনচ্যুত তখনও। দীর্ঘ কয়েক বছর ধরে বামেদের ব্রিগেডে তিনিই মুখ, বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্য শাসনের ব্যাটন। সেই থেকেই ব্রিগেডে বামেদের মুখ একজনই। মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন। তিনি চুম্বক, তিনি দলের হয়ে আক্রমণের মুখ। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছড়াচ্ছে। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, যুবকদের ভবিষ্যৎ নেই। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। তিনি স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। তাঁর বক্তৃতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2015 সালের 27শে ডিসেম্বর শেষবার ব্রিগেডের মঞ্চে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 4 বছর আগে মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন। নন্দীগ্রাম নেতায়ের জন্য ভুল স্বীকার করে দলেরই একাংশের সমালোচনার মুখে পড়েছেন। তবু বামেদের ব্রিগেড মানেই তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। আলিমুদ্দিন স্ট্রিট, একে গোপালন ভবন বারবার বুঝেছে, যে জনতা জনার্দন ভোটে জেতান তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই বাংলায় সিপিএম এর মুখ। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও 2019 সালেও তা টের পাওয়া গেছে। সে বছর 23 ফেব্রুয়ারি ছিল বামেদের ব্রিগেড। বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া সহ প্রায় সব দূর দূরান্তের জেলা থেকে বাস কর্মী সমর্থকরা হাজির। প্রত্যেকের মনেই প্রশ্ন, বুদ্ধবাবু আসবেন তো? যারা টিভির সামনে বসে তাদের মনেও একই প্রশ্ন। দুপুরে তিনি এলেন। ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে মঞ্চের পাশে এসে দাঁড়ালো তার সাদা অ্যাম্বাসাডার। তাতেই ব্রিগেডে উঠল স্লোগান। আবারও বোঝা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের
দুবারের মুখ্যমন্ত্রী দু কামরার ফ্ল্যাটে দীর্ঘদিন বাড়ি গাড়ি কিছুই নেই। সরকারি বাসায় শেষ দিন পর্যন্ত বুদ্ধবাবুর বাসা। 59A পাম অ্যাভিনিউ, ফ্ল্যাট নাম্বার 1, এটাই ঠিকানা। ঠিকানা যেমন ছোট, ফ্ল্যাটটিও তেমনই। কিন্তু যিনি এই ফ্ল্যাটে থাকতেন তিনি বঙ্গ রাজনীতিতে বড় অধ্যায়। দীর্ঘদিন ধরে এটাই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও দু কামরার এই সরকারি আবাসনেই সাদাসিধে জীবন। ঘরে ঠাসা বই, এখানে ওখানে ধুলো। মধ্যবিত্ত শিক্ষিত বইপোকা বাঙালির ছাপোষা ফ্ল্যাট যেমন হয় ঠিক তেমন। মুখ্যমন্ত্রীদের ভবনের মতো নয়, তিনিও আসলে কারো মতো নন, তিনি তাঁর মতো। যে সময় বেশিরভাগ রাজনীতিকের বিরুদ্ধে গুছিয়ে নেওয়া, প্রভাব খাটানো আর দুর্নীতির অভিযোগ, সেই সময় দাঁড়িয়ে তিনি চিরদিনই ধবধবে সাদা। ডানপন্থী হন বা বামপন্থী, সবাই এক কথায় মানেন তার মধ্যে কোনো দেখনদারি ছিল না। এই ফ্ল্যাটটা বছরের পর বছর ধরে যেন তাই বলে এসেছে, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এই মন্ত্র আজ অনেকেই আর কানে তোলেন না, কিন্তু তিনি জীবন ভর যেন এটাই মেনে চলেছেন। কাকা সুকান্ত ভট্টাচার্য ছিলেন প্রিয় কবি। তার কবিতা থেকেই হয়তো ঠিকানার মানে বুঝেছিলেন। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির করি। মুখ্যমন্ত্রী হয়ে কেউ গড়েন মূর্তি, কেউ এলাহি জীবন কাটান পেল্লাই ভবনে, কিন্তু তিনি 10.5 বছরের মুখ্যমন্ত্রী হয়েও দু কামরার আবাসনে। নিরাপত্তা বা অন্য কারণে বারবার তাকে অন্য কোনো দামি গোছানো আবাসনে যেতে বলা হয়েছে, রাজি করানো যায়নি বুদ্ধদেবকে। বছর 4 আগে সেই আবাসনের দেওয়াল বেয়ে হঠাৎ এক রাবার গাছ না বলে কয়ে শটান মাথা গলায় বুদ্ধবাবুর বাসায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিওপিডির রোগী, সেখানেই আগাছা। শেষমেশ আবাসন দপ্তর জানতে পেরে আগাছা সাফ করে। বছর 2 পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারি আবাসনের মেরামতি হয়। এত কিছুর পরেও তিনি কিন্তু বাড়ি আঁকড়ে থেকেছেন। মুখ্যমন্ত্রিত্ব খোয়ানোর পরে আবাসন থেকে খুব একটা বের হতেন না। শরীর আরো খারাপ হওয়ার পরে তো একেবারেই ঘরবন্দি। তবু কোনোদিন নিজের চিকিৎসার জন্য কাউকে বলেননি। প্রবল শ্বাসকষ্ট এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় একবার হাসপাতালে ভর্তি করাতে হয়। কয়েকদিনের চিকিৎসায় যেই একটু সুস্থ হয়েছেন, অমনি তার মনে হলো আর হাসপাতালে থাকার দরকার নেই, এবার বাড়ি। হোমসিক বুদ্ধদেব তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। এই বাড়িটা শুধুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা বলে না, এই বাড়িটা বলে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আসলে কেমন ছিলেন। সরকারের থেকে চাইলেই অনেক কিছু পেতে পারতেন, কিন্তু কোনো দিনই কিছু চাননি। তিনি এমনই। নিজের একটা বাড়িও ছিল না, শেষ দিন পর্যন্ত ঠিকানা সেই সরকারি বাসা। নিউজ 18 বাংলা। জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনা, তার রাজনৈতিক জীবনে নানা রং। তিনি বঙ্গ রাজনীতিতে এক ধবধবে সাদা ব্যক্তিত্ব, এক অধ্যায়ের অবসান। আমি বৃদ্ধ, অসুস্থ, ক্লান্ত, মোহহীন, জেরবার, সমালোচিত, অপ্রশংসিত, শেষ জীবনে বলেছিলেন সাইমন বলিভার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ এর লড়াকু চরিত্র দক্ষিণ আমেরিকার মুক্তিদাতা সাইমন বলিভার। এই মার্কেজ ছিলেন তার জীবন জুড়ে। মার্কেজের কথাগুলো কি তার শেষ জীবনের সঙ্গেও মিলে গেল? শেষ হলো এক অধ্যায়ের। বঙ্গ রাজনীতিতে ধবধবে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা চুলের বাবুকে ঘিরে বাবু। এক অধ্যায়ের সমাপ্তি। শুরুটা হয়েছিল 1944 সালে।
দেশ তখনও ভাগ দেখেনি, স্বাধীনতা দেখেনি। সেই সময় তাঁর জন্ম 1 মার্চ 1944 সালে জন্ম উত্তর কলকাতায়। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা, প্রেসিডেন্সি থেকে বাংলায় অনার্স। 1964 সালে কলেজের পাঠ চোকানোর পরেই রাজনীতিতে হাতে খড়ি। সিপিএম এর প্রাথমিক সদস্য, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক। কর্মজীবন শুরু অবশ্য শিক্ষক হিসেবে, দমদম আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক। বাকি জীবন জুড়ে রাজনীতি, বামপন্থী আন্দোলনে ভেসে যাওয়া, পথে নামা। 1968 কলকাতার রাজপথে তখন স্লোগান, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। তরুণ নেতা তখন হাঁটছেন মিছিলে, ভিয়েতনামের জন্য মিছিলে, খাদ্য আন্দোলনের জন্য মিছিলে। চলতে চলতে 77 রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার। সে বছরই কাশীপুর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন বুদ্ধদেব ভট্টাচার্য। হারান কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রফুল্লকান্তি ঘোষকে। প্রথমবার বিধায়ক হয়েই তথ্য সংস্কৃতি মন্ত্রী। পরের বার 1982 সালে সেই প্রফুল্লকান্তি ঘোষের বিরুদ্ধেই কাশীপুরে হেরে যান। 1987 সালে যাদবপুর থেকে ফের বিধায়ক হন, টানা 2011 পর্যন্ত। আবারও তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বে। 1996 সালে হন স্বরাষ্ট্রমন্ত্রী, 99 বামফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী। যুক্তফ্রন্ট সরকারে জ্যোতি বসুর পর তিনি একমাত্র এই দায়িত্ব সামলেছেন। পরের বছর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দেন জ্যোতি বসু। 2000 সালের 6 নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2011 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 2011 সালে হেরে যান যাদবপুরে। সে বছর রাজ্য দেখে ক্ষমতার পরিবর্তন, বামেদের হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। তিনি তখন এক পরাজিত সেনাপতি। দলের ভেতরে বাইরে অনেকের চোখেই কাঠকড়ায়। তার নেতৃত্ব নিয়ে হাজারো প্রশ্ন, তার কর্তৃত্ব নিয়ে নানা সংশয়। তিনি নিজেও পরে দ্বিধাহীন কণ্ঠে ভুল স্বীকার করেছেন। সিঙ্গুর এবং নন্দীগ্রামের ব্যর্থতার জন্য একাধিকবার দায় স্বীকার করেছেন। আবার এও প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন তার আমলে শিল্পায়নের নীতিতে কোনো ভুল ছিল না। আত্মসমালোচনাকে তিনি জরুরি মনে করতেন, শুদ্ধিকরণের দাওয়াই হিসেবে মানতেন। তাকে পাথেয় করেই ফের নেমেছিলেন ময়দানে। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া। নির্বাচনী সাফল্য হয়তো আর পাননি, কিন্তু শেষ দিন পর্যন্ত বুঝিয়েছেন বামপন্থাই বিকল্প। বিচ্যুতি হতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বামপন্থীরাই পারেন আলোচনার মাধ্যমে সব দ্বন্দ্ব, ত্রুটি, বিচ্যুতি কাটিয়ে এগিয়ে চলার পথ দেখাতে। শরীর তাকে ঘরবন্দি হয়ে থাকতে বাধ্য করেছে, কিন্তু তিনি থেমে থাকেননি। তার মধ্যেই গোগ্রাসে বই পড়েছেন, লিখে গেছেন। নিজেই বলেছিলেন, অস্তিত্বের অর্থ কি?